ভারত মাতার সেই বীর সন্তান যাকে কিনা পাকিস্তান আজও ভয় পায়, স্বয়ং ইন্দিরা গান্ধী যাকে আখ্যা দিয়েছিলেন দ্য ব্ল্যাক টাইগার। ঠিক ধরেছেন, আজ আমি আপনাদের মিস্টার রবীন্দ্র কৌশিকের গল্প বলবো। কিন্তু কে ছিলেন এই রবীন্দ্র কৌশিক? 1952 সালের 11ই এপ্রিল তিনি জন্ম নেন রাজস্থানের শ্রীগঙ্গানগরে। তার পিতা ছিলেন মিস্টার জে এম কৌশিক। পেশাগতভাবে তিনি ছিলেন ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন অফিসার। তার মা ছিলেন আমলা দেবী, যিনি একজন হোম মেকার ছিলেন। ছোটবেলা থেকেই রবীন্দ্র কৌশিক পড়াশোনায় অত্যন্ত ভালো স্টুডেন্ট ছিলেন। অভিনয়ের প্রতি ছিল তার ঝোঁক এবং দেশপ্রেম ছিল তার মনে। স্কুলের পড়াশোনা শেষ করে তিনি বিকম নিয়ে ভর্তি হন এসডি বিহানি কলেজে। এবার কলেজে গিয়ে তিনি যুক্ত হয়ে পড়েন কলেজের নাটকের দলের সঙ্গে, কারণ অভিনয়ের প্রতি তার ভালোবাসা ছিল ছোটবেলা থেকেই। বলা হয় যে একবার একটি পারফরমেন্সের জন্য তারা গিয়েছিলেন, যোগ দিয়েছিলেন ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে। সেই নাটকে তিনি একজন আর্মি অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন। তার অভিনয় দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল দর্শক। বলা বাহুল্য, ওই দর্শক আসনে ছিলেন রয়ের একজন এজেন্ট। নাটক শেষ হলে তিনি রবীন্দ্র কৌশিকের কাছে এসে তাকে একটি সরকারি চাকরি অফার করেন এবং বলেন দিল্লিতে আসতে। দিল্লিতে গেলে রবীন্দ্র কৌশিককে জয়েন করতে বলা হয়। রবীন্দ্র কৌশিক ভালোই বুঝতে পারেন জয়েন করা মানে নিজের অস্তিত্বকে বিসর্জন দেওয়া, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব বাড়ি পরিবার সবকিছু বিসর্জন দেওয়া। কিন্তু দেশপ্রেম যে সবার আগে, তাই তিনি জয়েন করেন। 2 বছর ধরে চলে তার ট্রেনিং। উর্দু ভাষা শিক্ষা, বিভিন্ন মুসলিম আদব কায়দা তাকে শেখানো হয়, যাতে করে পাকিস্তানে তিনি যখন পোস্টেড থাকবেন কোনোভাবেই যাতে কারোর সন্দেহ না হয় এবং তিনি যাতে ধরা না পড়েন। এছাড়াও তাকে শেখানো হয় অস্ত্র চালনা। রাজস্থান এবং পাঞ্জাব এর বর্ডার সংলগ্ন এরিয়ায় তার বেড়ে ওঠা বলে তিনি রাজস্থানের লোকাল ল্যাঙ্গুয়েজ বাগরি এবং তিনি পাঞ্জাবি ছোটবেলা থেকে আয়ত্ত করেছিলেন। বলা বাহুল্য, এই দুটি ভাষাই পাকিস্তানে কিন্তু বহুল প্রচলিত। এছাড়াও উর্দু ভাষা শিক্ষা এবং তাকে 2 বছর ধরে যা যা ট্রেনিং দেওয়া হয় সেগুলো কিন্তু তিনি সাকসেসফুলি কমপ্লিট করেছিলেন। এরপর 1975 সালে মাত্র 23 বছর বয়সে তাকে পাকিস্তানে পাঠানো হয়। ভারতবর্ষ থেকে তার সমস্ত রকম অস্তিত্ব মুছে ফেলা হয় এবং পাকিস্তানে গিয়ে তার নতুন নাম হয় নবী আহমদ শাকির। পাকিস্তানে গিয়ে তিনি করাচি ইউনিভার্সিটিতে এলএলবি নিয়ে ভর্তি হন এবং সাকসেসফুলি পাশ করেন। এলএলবি সাকসেসফুলি শেষ করার পর তিনি পাকিস্তান আর্মিতে জয়েন করেন অ্যাজ এ কমিশনড অফিসার। সেখান থেকে তিনি মেজর র্যাঙ্কে উত্তীর্ণ হন নিজ গুণে। 1979 to 1983 এই টাইম স্প্যানটা তিনি পাকিস্তান আর্মিতে সার্ভ করেছিলেন। বলা বাহুল্য, এই সময়কালে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যা যা ষড়যন্ত্র করেছিল তিনি সেগুলো সাকসেসফুলি গোপনীয়তা বজায় রেখে রয়ের হাতে তুলে দিতে পেরেছিলেন। বেঁচে গিয়েছিল বহু লক্ষ প্রাণ। এই সময় তিনি পাকিস্তানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমানত বলে একজন মহিলার সঙ্গে এবং তারা এক পুত্র সন্তানেরও জন্ম দেন। এখন প্রশ্ন হলো, ইন্ডিয়ার এই বিখ্যাত স্পাই আসলে ধরা পড়লেন কিভাবে? 1983 সালে ভারত সরকার একজন জুনিয়র স্পাইকে অ্যাপয়েন্ট করেছিলেন পাকিস্তানে, যিনি রবীন্দ্র কৌশিকের সঙ্গে দেখা করবেন এবং রবীন্দ্র কৌশিককে বিভিন্নভাবে বিভিন্ন কাজে সাহায্য করবেন। দুর্ভাগ্যবশত এই জুনিয়র স্পাইটি ধরা পড়ে যান আইএসআই এর হাতে। টর্চারের মুখে সব সত্যি স্বীকার করেন। ধরা পড়লেন মিস্টার রবীন্দ্র কৌশিক। অকথ্য অত্যাচার চলে তার উপর টানা 2 বছর ধরে শিয়ালকোটের ইন্ট্রোগেশন সেন্টারে। 1985 সালে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় রবীন্দ্র কৌশিকের। পরে এই মৃত্যুদণ্ড রদ করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট দেন। কোট লখপত, মিয়ানওয়ালি, শিয়ালকোট এরকম বিভিন্ন জেলে তিনি ছিলেন টানা 16 বছর। তার উপর চলে অকথ্য অত্যাচার। পাকিস্তানের জেলে থাকাকালীন তিনি লুকিয়ে ভারতবর্ষে থাকা তার পরিবারকে বিভিন্ন সময় চিঠি লিখতেন। তার লেখা একটি চিঠি কোট আনকোট, क्या भारत जैसे बड़े देश के लिए कुर्बानी देने वालों को यही मिलता है। 2001 সালের নভেম্বর মাসে পালমোনারি টিউবারকিউলোসিস এবং হার্ট ডিজিজ এই রোগে আক্রান্ত হয়ে মিয়ানওয়ালির সেন্ট্রাল জেল লকআপে তার মৃত্যু হয়। তার পরিবারের অভিযোগ ছিল তিনি যখন ধরা পড়েছিলেন ভারত সরকার তাকে চিনতে অস্বীকার করেন এবং কোনো রকম সাহায্য করেননি।
এটি ছিল একজন সচ্চা দেশভক্তের একটি সত্যিকারের ঘটনা। কেন বলুন তো আমরা সবসময় এই আনসাং হিরোজদের ভুলে যাই, তাদের কথা একবারও মনে করি না, তাদের কথা কোথাও বলা হয় না, কোথাও প্রচার করা হয় না। আমাদের কর্তব্য হলো এই আনসাং হিরোজ যারা আছেন, যারা নিজেদেরকে ভুলে, নিজেদের পরিবারকে ভুলে, স্বার্থ ভুলে, নিজের প্রাণ দিয়ে আপনার জন্য, আমার জন্য, আমাদের দেশকে প্রতিনিয়ত রক্ষা করে চলেছে, তাদের কথা বলা, তাদের কথা প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়া। নমস্কার, সকলে ভালো থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।